প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। যখন খেলা শেষ হয়ে যাবে, খেলা কখন শেষ হবে? 4টার পর, 5টার পর, 6টার পর, 7টার পর, 5টার পর। খাতার মলাটে চোখ বুলিয়ে তার কাছে রহস্য পরিষ্কার হয়। গোটা গোটা করে লেখা, গোটা গোটা করে যা লেখা ছিল বীজগণিত খাতা। ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক হলেন সুভাষচন্দ্র বসু। ন্যায়ের বিধান যিনি দিলেন রঘুমণি চণ্ডীদাস প্রতাপাদিত্য অশোক রঘুমণি। কেহ কম বেশি কি পায়, এখানে যার কথা বলা হয়েছে চাঁদ সুরসের আলো। ধরাতল কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে চৈতালি। মাস্টারমশাই সবই পড়িয়েছেন। বাক্যটির নঙর্থক রূপটি হলো মাস্টারমশাই কিছুই পড়ানো বাকি রাখেননি। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এই বাক্যটিতে যে প্রকার ক্রিয়াপদ আছে? উত্তর হবে যৌগিক ক্রিয়া। নেক্সট কোশ্চেন, গোয়ালা ছেলেটা রোজ যায়। বাক্যটিতে বিধেয় অংশ হলো রোজ যায়। একাধিক সমাপিকা ক্রিয়া থাকে যে বাক্যে? উত্তর হবে যৌগিক বাক্যে। প্রদত্ত কোনটি সরল বাক্য? পাহাড়ে বরফ গলে নদীতে জল বেড়ে বন্যা হয়েছে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। যতীন দাসের ছদ্মনাম কী ছিল? কালীবাবু। হিন্দ নজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং। প্রফুল্লচন্দ্রর রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি? প্রফুল্লদের সরকারের রচনা বই থেকে বাংলাদেশে বর্ষাকাল রচনা হুবহু টুকে লিখেছে বলেই প্রফুল্লর রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি। মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়? ছায়াময় গ্রামগুলিকে ঘিরে। বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্টু কী কাণ্ড করেছিল? বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্টু পুনরায় পিছু হটে, তারপর সারা মাঠ গোল হয়ে ঘুরতে শুরু করে এবং এভাবে 5টা পর্যন্ত মাঠ জুড়ে লাফায়, ছোটে, বাঁ দিকে যায়, ডান দিকে যায়, এমন করতে থাকে। যতীন দাস কত তারিখ থেকে অনশন শুরু করেছিল? লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাসের নেতৃত্বে সমবেত অনশন শুরু হয় 13 জুলাই 1929 খ্রিস্টাব্দ থেকে। ধরাতল কবিতায় কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে? সুখ ও দুঃখকে ধরাতল কবিতায় ভাই বোনের সঙ্গে তুলনা করা হয়েছে। মানহানির মোকদ্দমার ফিরিয়াদি কে ছিল? সজারু। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই, এখানে কাদের কথা বলা হয়েছে? এই কথা বলার কারণ কি? প্রশ্নে প্রদত্ত পংক্তিতে হিন্দু মুসলমান 2 জাতির কথা বলা হয়েছে। হিন্দু মুসলমান আসলে একই ঈশ্বরের সন্তান। তাদের মধ্যে বাহ্যিক দিক থেকে জাতিগত আচার-আচরণগত প্রভেদ থাকলেও অন্তরের দিক থেকে কোনো ভেদ নেই। তাদের ধমনীতে একই লাল রক্ত বয়ে চলেছে। প্রকৃতির আশীর্বাদ অভিশাপ তাদের ওপর একইভাবে প্রভাব ফেলে। তাই কবি প্রশ্নে প্রদত্ত মন্তব্যটি করেছে। যতীন্দ্রনাথ কখন কেন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? 1929 খ্রিস্টাব্দের 13 জুলাই বিপ্লবীরা অনশন শুরু করেছিল। 20 জুলাই জেলা সুপার জোর করে নলের সাহায্যে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করে তার ফুসফুসে দুধ আটকে যায়। এর ফলে তিনি জ্ঞান হারান। সুখ দুঃখকে কবির ভাই বোন মনে হয়েছে কেন? সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে এর কারণ মানুষের জীবনে সুখ আর দুঃখ যেন ভাই বোনের গভীর সম্পর্কের মতো এক সুতোয় বাঁধা রয়েছে। তাই দুঃখ ছাড়া সুখের উপলব্ধি একেবারে অসম্ভব। এদের একটিকে ছাড়া অপরটির অস্তিত্ব কল্পনা করা যায় না। সুখ ও দুঃখের এই গভীর সম্পর্ককে বোঝাতেই কবি তাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। তখন সুধীরবাবুর মাথায় ঘুরছে অদ্ভুত কাণ্ড। কার অদ্ভুত কাণ্ডটি কি?
হাবুর বিপদ গল্পে কেন্দ্রীয় চরিত্র কিশোর হাবুর অদ্ভুত কাণ্ডের কথায় প্রশ্নোক্ত অংশে বলা হয়েছে। অদ্ভুত কাণ্ডটি হলো কোনো রচনা না লিখে এনে কেবল বীজগণিতের খাতার ওপর চোখ রেখে বানিয়ে বানিয়ে হাবু একটা গোটা রচনা বলে গিয়েছিল। এই অদ্ভুত কাণ্ডটি সম্পর্কে সুধীরবাবুর ভাবনা, অতখানি রচনা স্রেফ বানিয়ে বানিয়ে বলে গেল আর অমন সুন্দর করে। বলা বাহুল্য এই আশ্চর্য অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি হাবুকে পিঠ চাপড়ে সাব্বাস বলতে চেয়েছিলেন। সবার মুখ যখন ম্লান, তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না কেন? রুপুলি সঙ্গের বিরুদ্ধে ফিল্ডে নামার আগে থেকে ননীদার একটা গেম প্ল্যান ছিল। তিনি নিশ্চিত জানতেন দৌড়বাজি করেই বিষ্টু 5টা বাজিয়ে দেবে, ম্যাচও ড্র হবে। তাই সবার মুখ স্লান থাকলেও ননীদার মুখে কোনো বিকার ছিল না। রুপুলির সঙ্গে কাদের খেলা হয়েছিল, বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কী কাণ্ড করেছিল। রুপুলির সঙ্গে সিসিএইচ টিমের খেলা হয়েছিল। বোলিং ক্রিজে পৌঁছানোর আগে বিষ্টু আবার পিছনে হটতে থাকে, তারপর সারা মাঠ গোল করে ঘুরতে শুরু করে এবং এভাবে প্রায় বিকেল 5টা পর্যন্ত সারা মাঠ জুড়ে ঘুরপাক খায়, লাফায়, কখনো বোলিং মার্কে ফিরে যায়, আবার কখনো ডান দিকে যায় বা বাঁ দিকে যায়। প্যাঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। প্যাঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় গুছিয়ে লেখো। প্যাঁচা মোকদ্দমার রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল। কানে কলম দেওয়া খরগোশে সেসব লিখে নিতে হুকুম দিল। বেচারা আসামি ন্যাড়া 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হলো। কথক এরকম বিচারের প্রতিবাদ করবেন বলে ভাবছেন, এমন সময় ব্যাকরণ সিং এসে পিছন থেকে তাকে টু মারল এবং কথকের কান কামড়ে দিল। ছাগলটার মুখ বদলে মেজমামার মতো হয়ে গেল। কথকের ঘুম ভেঙে গেল। হিজবিজবিজকে সুকুমার রায়ের হযবরল গ্রন্থে উল্লেখযোগ্য চরিত্র হলো হিজবিজবিজ। সে এক অদ্ভুত ধরনের জন্তু। তাকে দেখে বোঝা যায় না যে সে মানুষ না প্যাঁচা, ভূত না বাদরের মতো দেখতে। বিভিন্ন সময় সে নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে। কখনো সে বলে তার নাম হিজবিজবিজ, কখনো বলে তকাই, কখনো বলে আলু নারকোল, আবার কখনো বলে তার নাম রামতারু। চারদিকে রয়েছে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 4 = 20। শরীর সব দিক থেকেই ভেঙে পড়েছে। কার শরীর ভেঙে পড়েছে? শেষ পর্যন্ত তার পরিণতি কী হয়েছিল? প্রশ্নে উদ্ধৃত অংশে বিপ্লবী যতীন দাসের কথা বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, লাহোর সেন্ট্রাল জেলে বিপ্লবী যতীন দাস ও তার সহযোগীদের ওপর অমানসিক অত্যাচার করা হয়। এরই প্রতিবাদে যতীন দাস ও তার 16 জন সহযোদ্ধা 1929 খ্রিস্টাব্দের 13 জুলাই থেকে সমবেত অনশন শুরু করেন। 11 আগস্ট লর্ড আরবিন বন্দীদের সব দাবি মেনে নিলেও যতীন দাস তার অঙ্গীকার অনুযায়ী অমর অনশন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞায় অটুট থাকেন। ক্রমশ যতীনের শরীর ভেঙে পড়ে। তিনি ক্রমশ পঙ্গু হয়ে যেতে থাকেন। অনশনের 50 দিনের মাথায় তার সমস্ত দেহে পক্ষাঘাত হয়। অবশ্যই অনশনের 63 দিনের মাথায় 1929 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর দুপুর 1:15 তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দেশে মড়ক বা বন্যা এলে কোন অবস্থার সৃষ্টি হয়, এর থেকে কী বোঝা যায়? কাজী নজরুল ইসলাম তার মোরা 2 সহোদর ভাই কবিতায় বলেছেন যে, দেশে মড়ক এলে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই নির্বিচারে মারা যায়। অন্যদিকে বন্যা এলে উভয়েই কুটির এভাবেই ভেসে যায়। এভাবেই মড়ক ও বন্যায় উভয়ই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই 2 প্রাকৃতিক ঘটনায় প্রমাণ করে যে দুর্যোগ কোনো একটি বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে কম বা বেশি হয় না। যেহেতু এই ধরনের দুর্যোগ ঈশ্বরেরই সৃষ্টি, তাই সহজেই বোঝা যায় কোনো একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের প্রতি ঈশ্বরের পক্ষপাতিত্ব নেই। মনে হয় সব নিয়ে ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? ভালো মন্দ নিয়ে গড়ে ওঠাই পৃথিবীকে কবির ভালো মনে হয়। সুখ দুঃখ ভালো মন্দ মেশানো পৃথিবীর আশ্চর্য রূপ দেখে কবি জগৎ ও জীবনের এক পরম সত্যকে উপলব্ধি করেছেন। তিনি অনুভব করেছেন দুঃখ মন্দ জীবনের এই দিকগুলি না থাকলে জীবনকে এত ভালো লাগতো না। সুখ দুঃখ ভালো মন্দ এইসব কিছু একসাথে আছে বলে জীবন ও জগৎ আমাদের কাছে এত সুন্দর হয়ে উঠেছে। এই সত্যকে স্বীকার করে নিলেই জীবন ও জগতের সৌন্দর্যকে অনুভব করা যায়। জীবনের এই সত্যটি যথাযথভাবে উপলব্ধি করেই পৃথিবীকে কবির ভালো লেগেছে। নেক্সট, এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি? ছাত্রদের লিখে আনা রচনা সুধীরবাবু তাদেরই জোর গলায় পড়তে বলেন আর বাকি ছাত্রদের তা শুনতে বলেন। এটাই ছিল সুধীরবাবুর পড়ানোর পদ্ধতি বা মেথডের যুক্তি। তিনি এই মেথড অবলম্বন করতেন কারণ তার যুক্তি ছিল অন্যেরা কেমন লিখেছে তা বাকি ছাত্রদের জানা উচিত। এতে নিজের লেখার মান সম্পর্কেও একটা ধারণা ছাত্ররা পেতে পারে। পাশাপাশি বন্ধুদের কাছ থেকেও তারা নতুন কিছু শিখতে পারে।
চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি? আবেদন: প্রায় অর্ধেক দিন দৌড়ে বিষ্ণু তার ওভারের প্রথম বলটি করে। সেই বলে রূপলী সঙ্গের কোনো রান দিতে পারে না, তাই তারা ওভারের বাকি আরও 5টি বল করতে বলে। এই অবস্থায় সিসিএইচ আলোর অভাবের কারণ দেখিয়ে খেলা বন্ধের আবেদন করলে তা আম্পায়ারের দ্বারা মঞ্জুর হয়ে যায়। আবেদনকারী: আলোর অভাবে খেলা বন্ধের আবেদনকারী ছিলেন ননিদা। আবেদনের কারণ: ননিদা এমন আবেদন করেছিলেন কারণ তিনি জানতেন যেহেতু অন্ধকার নেমে এসেছিল সেজন্য তার আবেদন মঞ্জুর হবে, আর আবেদন মঞ্জুর হয়ে খেলা বন্ধ হয়ে গেলে ম্যাচ অমীমাংসিত থেকে যাবে। তাই সামান্য রানের পুঁজি নিয়েও তারা রূপলী সঙ্গের কাছে ম্যাচ হারবে। যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন? এর ফল কি হয়েছিল? ইস্তফার কারণ: যতীন দাসের পিতা বঙ্কিম বিহারী দাস ছিলেন দেশপ্রেমিক। তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী পদে চাকরি করতেন। 1901 খ্রিস্টাব্দে দশহরার দিনে বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটি ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রেড রোডে কয়েকজন ফিরিঙ্গি জোর করে ওই গাড়ি থেকে তাদের নামিয়ে দিয়ে নিজেরা গাড়িতে চেপে চলে যায়। ফলে ছেলে মেয়ে নিয়ে তাদের বাকি পথ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়। এই ঘটনার পরই যতীন দাসের বাবা শপথ নেন যে তিনি আর ব্রিটিশদের দাসত্ব করবেন না। তাই তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চাকরিতে ইস্তফা দিয়েছিলেন। ইস্তফার ফল: চাকরিতে ইস্তফা দেওয়ার পর সংসার চালানোর জন্য তিনি একটি স্টেশনারি দোকান খোলেন। এর ফলে তাকে আজীবন দুঃখ দারিদ্র্যের মধ্যে কাটাতে হয়। 5 দাগে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও। সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ লেখো। কয় শূন্য কুল আর কয় দীর্ঘ কুল, দয় সিদ্ধ দিন আর দয় দীর্ঘ দিন, দন্তস্ব গয়রেপ স্বর্গ, দন্তস্বয় ব গয়রেপ স্বর্গ। কুল হচ্ছে ফল বিশের, আর কয় দীর্ঘ কুল হচ্ছে নদীর পার। দয় সে দিন মানে হচ্ছে দিবস, আর দয় দীর্ঘ দিন মানে হচ্ছে গরিব। দন্তস্ব গয়রেপ স্বর্গ মানে দেবলোক, আর দন্তস্ব গয়রেপ স্বর্গ মানে হচ্ছে কাব্যের অধ্যায়। পয়েন্টার করো। মিষ্ট মিষ্টতা, স্বতন্ত্র স্বাতন্ত্র্য, নেতা নেতৃত্ব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পরা উপসর্গ যুগে একটি শব্দ তৈরি করো। পরাজয়। অনুসর্গ কাকে বলে? এটা বিভক্তি হবে। বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পদটির পরে যে শব্দগুলি বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে অনুসর্গ বলে। যেমন কাকলি রং তুলি দিয়ে ছবি আঁকছে, এই বাক্যে দিয়ে একটি অনুসর্গ। যৌগিক ক্রিয়া কাকে বলে? একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে একই ক্রিয়াপদ তৈরি হয়, একাধিক ক্রিয়া জুড়ে তৈরি হয় বলে এর নাম যৌগিক ক্রিয়া। সে আড়াল থেকে শুনে অসমাপিকা ক্রিয়া এবং এই বাক্যে ফেললো সমাপিকা ক্রিয়া। সরল বাক্যের সংজ্ঞা দাও। একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত যে বাক্যগুলিতে এক বা একের বেশি অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, কিন্তু সেগুলি অন্য বাক্যের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে থাকলে তাকে সরল বাক্য বলে। উদাহরণ: মাস্টার মশাইয়ের বুকটা গর্বে ফুলে উঠল। প্রযোজক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ায় একজনের প্রয়োজন বা উদ্যোগে অন্য কাউকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। একটি যৌগিক বাক্যের উদাহরণ দাও। রাম ভাত খাবে, বিদ্যালয়ে যাবে। উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা সম্পূর্ণভাবে পরিবর্তিত করে দেয় তাকে অনুসর্গ বলে। সরল বাক্যে রূপান্তর করো। সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো। সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। পর হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথমে তোমাদের যে বোধ পরীক্ষণের প্যাসেজটা রয়েছে প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু উত্তরগুলো শুরু করবে। দেখো প্রথম, যাযাবর পাখিদের গোষ্ঠীর সংখ্যা কত? দেখো লেখা রয়েছে প্রায় 1200। সরীসৃপ থেকে বিবর্তনের ফলে কাদের উদ্ভব হয়েছে? উত্তর হবে দেখো খেচর গোষ্ঠী। তারপর রয়েছে পাখি নিঃসন্দেহে জীবজগতের এক অভিনব সৃষ্টি। বাক্যটিকে নাবাচক বাক্যে পরিবর্তন করো। পাখি জীবজগতের এক অভিনব সৃষ্টি নয় এমন কথা নিঃসন্দেহে বলা যায় না। পত্র রচনা করো। প্রশ্নের মান 5। রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে পত্র লেখো, অথবা বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পত্র লেখো। অনুচ্ছেদ রচনা করো। ছাত্রছাত্রীদের খেলাধুলার উপযোগিতা বা ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা, স্বামী বিবেকানন্দ, উৎসবমুখর শরৎ, মাদার টেরেসা, বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। আর একটা পড়ে রাখবে শীতকাল। এই কয়েকটি প্রবন্ধ রচনা তোমরা কিন্তু এবছরের জন্য ভালো করে অধ্যয়ন করবে। প্রথম রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা। ভালো করে দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দ। খুব ছোট ছোট করে লেখা রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই এগুলো মুখস্থ করে নেবে। নেক্সট রয়েছে তোমাদের উৎসবমুখর শরৎ, দেখে নাও। নেক্সট রয়েছে মাদার টেরেসা। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। এবার আমরা
ক্লাস 6-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশনটা একবার দেখে নেব। এবার তোমরা ক্লাস 6-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। প্রথম অধ্যায় তোমাদের রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার। দেখে নাও এই অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে, যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের বইয়ে তোমরা মার্ক করে নেবে, সেগুলো ভালো করে তোমরা পড়ে যাবে পরীক্ষার আগে। দেখে নাও এখান থেকে তোমরা পড়বে 8-এর 1, 8-এর 2, 8-এর 3, 8-এর 5, 8-এর 7। 8-এর 2, 3 আর 7টা হচ্ছে স্টার মার্ক দেবে, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের অধ্যায় তোমাদের রয়েছে আশিস কুমার বন্দ্যোপাধ্যায় লেখা শহীদ যতীন দাস। লেখকের নামগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে এবং তার পাশাপাশি তোমার টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে তোমরা একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে রিডিং পড়ে যাবে, তাহলে দেখবে সমস্ত ছোট প্রশ্নের কিন্তু তোমরা উত্তর করতে পারবে। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, এই অধ্যায় থেকে তোমরা পড়বে 2-এর দাগের সবগুলো। 2-এর দাগের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি প্রশ্নই পড়বে। তাছাড়া তোমরা পড়বে 10-এর 1, 10-এর 4, 10-এর 5, 10-এর 6, 10-এর 7, 10-এর 8, 10-এর 9 ভালো করে পড়বে। পরের অধ্যায় তোমাদের রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা মুরা 2 সহোদর ভাই। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে পড়বে 1-এর 1 নম্বর, 1-এর 2 নম্বর মানে কাজী নজরুল ইসলামের লেখা দুটি বইয়ের নাম, 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 3-এর 1, 3-এর 3, এগুলো ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধরাতল কবিতা। এখান থেকে যেগুলো পড়বে, এখান থেকে 2-এর 7টি প্রশ্নই খুব ভালো করে করবে, তার পাশাপাশি 1-এর 2টোই করবে। আর পাঠ্য কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা কিন্তু পড়ে রাখবে, চৈতালি কাব্যগ্রন্থ বা চৈতালি। এখান থেকে পড়বে 8-এর 2, 8-এর 3, 8-এর 4। নেক্সট রয়েছে তোমাদের অজয় রায়ের লেখা হাবুর বিপদ। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। অবশ্যই কিন্তু তোমরা টেক্সট বইটা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও রিডিং পড়ে যাবে। এখান থেকে পড়বে তোমরা 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 3-এর 1, 3-এর 2, 3-এর 3, 3-এর 4, 3-এর 5 এইগুলো পড়বে। তাছাড়া পড়বে 10-এর দাগে 10-এর 1, 10-এর 3, 10-এর 4, 10-এর 6, 10-এর 7, 10-এর 9 যেগুলো পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু গুরুত্বের নিরিখে এবছরের জন্য এগিয়ে রয়েছে। নেক্সট রয়েছে আনন্দ শঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে পড়বে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5। তাছাড়া তোমরা পড়বে 8-এর 5 আর 8-এর 6। পরে রয়েছে ননিদা নট আউট, মতিনন্দীর লেখা ননিদা নট আউট। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে 6-এর 1, 2, 3, 4, 5, 6, 7 মানে 6-এর 7টি পড়বে। 7-এর দাগটা পড়বে 7-এর 2, 7-এর 3, 7-এর 5, 7-এর 6, 7-এর 7 আর 7-এর 8 যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে যে 3টে সেই 3টে ভালো করে পড়বে। নেক্সট রয়েছে বই পড়ার কায়দা কানুন। এখান থেকে 2-একটা ছোট প্রশ্ন থাকে। বাংলা ও ইংরাজি ভাষার 2টি বিখ্যাত প্রকাশনার নাম, বাংলা থেকে বাংলা ভাষার 2টি অভিধানের নাম, একটি বাংলা ও একটি ইংরাজি সংবাদপত্রের নাম, সংবাদপত্রের কোন পাতায় কী কী খবর কেমনভাবে থাকে এইগুলো একটু দেখে রাখবে। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 6-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর ক্লাস 6-এ পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে তোমরা ফলো করবে, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল এবং সাজেশনপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ এডুকেশন ফ্যামিলিটা ফলো করে রাখবে।